This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. अरे कौन दे किंतु खाटी दे MDH कश्मीरी लाल लंकार गुड़ो MDH। নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। দুপুরে সুপার প্রাইম টাইমে ফুল অ্যান্ড ফাইনাল নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী আত্রি। আজ ফুল অ্যান্ড ফাইনালের শুরুতেই এবং ফুল অ্যান্ড ফাইনালের পুরোটা জুড়েই থাকবে সন্ত্রাসবাদের সঙ্গে ভারতের যুদ্ধের খবর, সন্ত্রাসবাদ মোকাবিলার খবর, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের যুদ্ধ ঘোষণার খবর। অপারেশন সিন্দুরের পর জঙ্গি দমনে অপারেশন কেল্লা, সোপিয়ানে বাহিনীর গুলিতে খতম 3 লস্কর জঙ্গি। বিস্তারিত জানবো, আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার। জ্যোতির্ময়, বিস্তারিত জানতে চাইবো এই অপারেশন সম্পর্কে তোমার কাছ থেকে। দেখো, যে ঘটনা ঘটেছে সেই ঘটনা অপারেশন সিঁদুরেরই একটি পার্ট। অর্থাৎ পুলওয়ামার ঘটনায় যে জঙ্গিরা জড়িত ছিল তাদেরকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি, আর যতক্ষণ পর্যন্ত না তাদের প্রত্যেককে খুঁজে খুঁজে নিকেশ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত জঙ্গি দমনে এই অভিযান একেবারেই থামবে না, এমনটাই কিন্তু সরকার সূত্রে খবর। এবং শুধুমাত্র পুলওয়ামার ঘটনা নয়, যে খবর আমরা পাচ্ছি 2018 থেকে পেহেলগামের কথা বলতে চাইছো? আমি পেহেলগামের কথা বলছি। 2018 থেকে 2025 মধ্যে মোট প্রায় 70 জনের বেশি জঙ্গি তারা এই জায়গায় তারা ঢুকেছেন, এবং তারা শুধুমাত্র এই জায়গায় ঢোকেনি, তারা পেহেলগামের মতো একাধিক জায়গাতে তারা হামলার ছক তারা কষে রয়েছে এবং তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কাশ্মীরের বিভিন্ন প্রান্তে। তাদেরই প্রত্যেকের এক এক করে প্রত্যেককে খুঁজে খুঁজে নিকেশ করা হচ্ছে। এবং আজকে যে সোফিয়ানের ঘটনা ঘটেছে, এই সোফিয়ানের ঘটনা মূলত সেই অভিযানেরই একটি অংশ। পুলিশের কাছে, অর্থাৎ জম্মু কাশ্মীর পুলিশের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট তারা একটি ইনপুট দেয়। সেই ইনপুটের ভিত্তিতে জম্মু কাশ্মীর পুলিশের অ্যান্টি মিলিটেন্ট বাহিনী, সিআরপিএফ এবং সেনাবাহিনী তারা এই জায়গায় অভিযান চালায়, জঙ্গল ঘেরা এলাকা, এবং সমস্ত এলাকাটিকে তারা ঘিরে ফেলে। এবং যখনই সম্পূর্ণভাবে ট্র্যাপড হয়ে যায় এই জঙ্গিরা, তারা গুলি ছুটতে শুরু করে নিরাপত্তা বাহিনীর উদ্দেশ্যে এবং পাল্টা গুলি চালাতে শুরু করে নিরাপত্তা বাহিনী। যে খবর আমরা পাচ্ছি দুপুর 12টা পর্যন্ত, তাতে ইতিমধ্যেই 3 জন জঙ্গিকে নিকেশ করা হয়েছে এবং জঙ্গলের মধ্যে আরো কেউ গা ঢাকা দিয়ে আছে কিনা তার খোঁজে তল্লাশি চলছে। একেবারে আপাতত ধন্যবাদ জ্যোতির্ময় তোমাকে। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকারের সঙ্গে। সরাসরি চলে যাবো, আমার সঙ্গে দুজন অতিথি রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী, এবং আমার সঙ্গে রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন আর.কে দাস। আমি দুজনের সঙ্গে কথা বলবো। দীপাঞ্জন বাবু, প্রথমে আপনার সঙ্গে, যেহেতু সন্ত্রাসবাদ বিরোধী অভিযান, জঙ্গি দমন অভিযান, গতকাল প্রধানমন্ত্রীর বক্তব্যের পর আমাদের ওই কথার সঙ্গে কাজের মিলটাও বোধহয় আমরা প্রতি মুহূর্তে আরেকবার করে দেখিয়ে যাচ্ছি, তাই তো? হ্যাঁ, মানে মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা কালকে বলেছিলেন যে তুম গোলি চালাওগে তো হাম গোলা চালাই, আমার মনে হয় এর এই যে মুখরাটা ছিল এর অন্তরাটা এবার আমাদের দিতে হবে कि तुम अगर जिहादी घुसाओगे तो हम फौजी घुसाएंगे। আমার মনে হয় জঙ্গি যদি আবার পাক অকুপাইড কাশ্মীর থেকে আসছে, তাহলে এবার আমাদের ইন্ডিয়ান আর্মির মার্চ করার সময় এসে গেছে। অনেক হয়েছে, ওদের সময় দেওয়া হয়েছে, বোঝানো হয়েছে, কনসিডারেশন হয়েছে, বিশ্ব জনমত, আন্তর্জাতিক জনমত অনেক হয়ে গেছে। আই থিঙ্ক এবার আমাদের অল আউট যাওয়া উচিত। তবে এই যে যারা 4 জন এই সোপিয়ানের, এটা যেটা হয় আমরা ফ্লাশ আউট বলি বা মপিং আপ বলি, তার একটা পর্যায়। এখন যেখানে এদিকে ওদিকে যত লুকিয়ে আছে সেগুলোকে বার করতে হবে, বাট যেন পিওকে থেকে নতুন করে কেউ না আসে সেটা এনশিওর করতে হবে। সেটা যদি আসে তাহলে ইন্ডিয়ান আর্মিকে মার্চ করা ছাড়া উপায় নেই। এরপর পিওকে তে আমাদের মিয়ার কাছে নিয়ে আসতে হবে। আমি অপারেশন কেল্লা নিয়ে কথা বলবো গ্রুপ ক্যাপ্টেন আর.কে দাসের সঙ্গে। গ্রুপ ক্যাপ্টেন দাস, গতকাল প্রধানমন্ত্রীর বক্তব্যের পর গোটা বিশ্বের কাছে খুব ক্লিয়ার মেসেজ ছিল, সেটা খুব স্পষ্ট বার্তা ছিল, পাকিস্তানের কাছে তো বটেই। তারপরেও এই চেষ্টাগুলো অব্যাহত, মানে যেটা আপনারা বারবার বলছিলেন, পাকিস্তান আর সবকিছু বন্ধ করতে পারে, কিন্তু সন্ত্রাসবাদের প্রশ্রয় এবং তাকে রফতানি, এই দুটো বোধহয় বন্ধ করার মতো অবস্থাতে নেই। একদমই। প্রথমে আমি প্রধানমন্ত্রীর বক্তব্য সম্বন্ধে বলবো। অ্যাজ এ প্রাইম মিনিস্টার উনি যে কালকে বলেছেন, ও ভেরি হার্ড হিটিং। মানে আমাদের গর্ব হওয়া উচিত কি এরকম আমাদের দেশের প্রধানমন্ত্রী একজন আছেন যে নাকি একদম স্পষ্টভাবে বলে দিয়েছেন, সারা পৃথিবীর সামনে উনি বলে দিয়েছেন কি আমরা নো মোর টেরোরিজম উইল বি টলারেটেড, আর টেরোরিজম নিয়ে কথা হবে, পিওকে নিয়ে কথা হবে। তো যেইভাবে উনি
রেখেছেন সারা পৃথিবী নোটিস করেছে, সবাই ভারতে তো সবাই দেখেছেই, অ্যাক্রস দ্য বর্ডার সবাই দেখে নিয়েছে। আর আমরা আর এর পরে সহ্য করব না। অ্যান্ড যদি কোনো সময় পাকিস্তান যদি চেষ্টা করে, দেন ইট উইল বি নট টেকেন লাইটলি। আর আমরা মানে একদমই ওদের উপরে অ্যাক্ট অফ ওয়ারের মতন আমরা সেই আমাদের নেক্সট স্টেপ হবে। তো ফ্যান্টাস্টিক, উনি কালকে যে বক্তব্যটা রেখেছেন ফ্যান্টাস্টিক, দারুণ। মানে সারা পৃথিবী বোধহয় সামনে মানে ভেরি ফিউ ইন্ডিভিজুয়ালস স্টেটসম্যান যারা নাকি প্রাইম মিনিস্টার এই ধরনের স্পিচ দিতে পারেন। অ্যান্ড আমাদের সারা দেশকে গর্ব করা উচিত কি আমাদের কাছে একটা এমন প্রাইম মিনিস্টার। একেবারে গ্রুপ ক্যাপ্টেন দাস, আমি একটু থামাচ্ছি আপনাকে। শুধু স্পিচ নয়, প্রধানমন্ত্রী তারপর আজকে যেটা করেছেন সেটাতেও বোধহয় পাকিস্তান এবং গোটা বিশ্বের কাছে মেসেজটা গেছে যে ভারতের প্রধানমন্ত্রী, ভারতের রাজনৈতিক প্রশাসন আসলে ঠিক কতটা এবং কিভাবে সেনাবাহিনীর পাশে বা তিন বাহিনীর পাশে থাকে, তাই না ত্রয়ী? একেবারে এই ছবি বড় বার্তা, কারণ আদমপুর এয়ারবেস যেখানে প্রধানমন্ত্রী আজকে আচমকা গিয়েছেন, সেই আদমপুর এয়ারবেস নাকি ধ্বংস করেছে পাকিস্তান, এই দাবি করেছিল। আর সেটা যে পুরো একেবারে ভুয়ো আওয়াজ পাকিস্তানে, সেটা প্রমাণ করে দিলেন। সেটা কে প্রমাণ করলেন? দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি নিজে সেখানে গেলেন, জওয়ানদের সঙ্গে কথা বলেছেন, আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন, এবং উচ্ছ্বাসের আওয়াজ, তারা কতটা উজ্জীবিত প্রধানমন্ত্রী যাওয়ার পর, সেই স্লোগানেই বারবার প্রতিধ্বনিত হচ্ছে। একেবারে আমি এখান থেকে গ্রুপ ক্যাপ্টেন দাসের কাছে আরেকবার যাব। গ্রুপ ক্যাপ্টেন দাস, যখন অপারেশন সিন্দুর একটা অনগোয়িং অপারেশন, সেটা আপাতত স্থগিত আছে মাত্র, আমরা কনক্লুড করিনি, প্রধানমন্ত্রী নিজে বলেছেন এটা আমরা শেষ করিনি এখনো, সেই সময় প্রধানমন্ত্রীর এভাবে চলে যাওয়া, এবং পাকিস্তান তো আমরা জানি গত কয়েকদিন ধরে কিভাবে একটা সাইবার ওয়ারফেয়ার চালানোর চেষ্টা করেছে, পছন্দের জার্নালিস্ট, পে করা জার্নালিস্টদের দিয়ে নিজের দেশে, বাইরের দেশে, আমেরিকাতে, আমেরিকার বিভিন্ন টিভি চ্যানেলে, এমনকি ভারতের ক্ষেত্রে কিছু সোশ্যাল মিডিয়া হ্যান্ডলারকে দিয়ে প্রচার করার চেষ্টা করেছে এই যুদ্ধে পাকিস্তান আসলে কতটা এগিয়েছিল। একবার ভয়ঙ্কর সব মিথ্যে, সব মিথ্যের জবাব দেওয়ার জন্য বোধহয় একটা ছবিই যথেষ্ট গ্রুপ ক্যাপ্টেন দাস, এবং তার সঙ্গে ব্যাপক উদ্দীপনা, যেভাবে উজ্জীবিত করে এলেন ইন্ডিয়ান এয়ারফোর্সের এতজন জওয়ানকে, এতজন কর্মী এবং আধিকারিককে। দেখো, আদমপুর এয়ারবেস একটা ফ্রন্টলাইন ফাইটার এয়ারবেস পাঞ্জাবে, এবং ওখানে 65 ওয়ার, 71 ওয়ার, 71-এর যুদ্ধ এবং কার্গিলের যুদ্ধেও ওখান থেকে প্লেন আমাদের টেক অফ ল্যান্ডিং করেছিল টুয়ার্ডস কার্গিল। এবার যে যুদ্ধ 4 দিনে যে হস্টিলিটি হয়েছে, তখনও কিন্তু আদমপুরের থেকে অনেকেই আমাদের মিসাইলস, ফাইটার এয়ারক্রাফট এবং এয়ার ডিফেন্স S-400 একদম সক্রিয় ছিল। পাকিস্তানের দিক দিয়ে ওরা অনেক মিসলিডিং ইনফরমেশন দিয়েছে কি আদমপুর এয়ারবেসকে ওরা ধ্বংস করেছে, রানওয়ে ধ্বংস করেছে, S-400 মিসাইল সিস্টেম ধ্বংস করেছে। এইসব ওয়াজ এ মিসলিডিং ইনফরমেশন। আজকে যে উনি গেছেন, দেখিয়ে দিয়েছেন সবারকে, সারা পৃথিবীতে এই ছবিগুলো যাচ্ছে, কিছুই হয়নি। আমাদের S-400 মিসাইল সিস্টেম ইনট্যাক্ট রয়েছে, আমাদের রানওয়ে, এয়ারবেস সবই ঠিক আছে। একটা তো এটা প্রমাণ করার জন্য। সেকেন্ড হচ্ছে পাকিস্তান যে জাল ছড়িয়েছে মিথ্যা, সেটাকে দুনিয়ার সামনে একদম উজাগর করে দিয়েছেন। থার্ড, আমাদের যে লোকেরা মনোবল, আর্ম ফোর্সেস, স্পেশালি এয়ার ফোর্সের যারা, যেন এইবারে যে যুদ্ধ হয়েছিল, মানে হস্টিলিটি হয়েছিল, সেটার মধ্যে কিন্তু প্রাইমারিলি ইন্ডিয়ান এয়ারফোর্সের ফ্রন্টলাইন ফাইটার স্কোয়াড্রনস এবং যে এয়ার বেসেস গুলো ইনভলভ ছিল। তো সেখানে উনি গেছেন। আই এম শিওর দ্যাট উনি আদমপুর ছাড়াও আরো কয়েকটা এয়ারবেসে যাবেন। ওখানে যে যারা নাকি আমাদের সেনাবাহিনীর লোকেরা রয়েছে, তাদের মনোবলটাও মানে ইমপ্রুভ করার জন্য কি ওদের আমি ঠিক এখান থেকে গ্রুপ ক্যাপ্টেন দাস, আমি দীপাঞ্জন বাবুর কাছে যাবো। দীপাঞ্জন বাবু, এরকম সময় যখন প্রধানমন্ত্রী নিজে এয়ারবেসে পৌঁছে যান একটা অনগোয়িং অপারেশন চলাকালীন, তখন একটাই কথা তো জিজ্ঞাসা ইচ্ছা হয়, হাউ ইজ দ্য জোশ? Josh is fantastic. I mean, Josh is full. The thing is, আজকের তুমি যদি পটভূমিকায় দেখো, আজকের পৃথিবীতে যে কোনো জিনিস কিন্তু মাল্টি লেয়ার্ড হয়, ওয়ান ডাইমেনশন নয়, মাল্টি ডাইমেনশন। আর এখানে যেটা বলছিলেন গ্রুপ ক্যাপ্টেন দাস, যে এটা উই মাস্ট স্যালুট আওয়ার প্রাইম মিনিস্টার, যে উনি সবসময় আউট অফ দ্য বক্স ভাবেন। এই একটা আদমপুর যাওয়ার ইম্প্যাক্ট তুমি যেটা বললেন গ্রুপ ক্যাপ্টেন দাস, সেই একই জিনিস, যে পাকিস্তানকে মিথ্যা প্রমাণ করা, কারণ এমনি ওয়ারফেয়ার, ডিজিটাল ওয়ারফেয়ারটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেখানে প্রমাণ করে দেওয়া পাকিস্তান মিথ্যা প্রচার করেছে। আদমপুর এয়ারবেস ইনট্যাক্ট, সেখানে প্রধানমন্ত্রী নিচে যাচ্ছেন, আমাদের আর্ম ফোর্সেস এর মনোবল বাড়াচ্ছেন।
তো এইগুলো এই আউট অফ দ্য বক্স থিঙ্কিং ন্যাচারালি ফোর্সের জোশ বাড়িয়ে দেবে। আমি কালকেই বলছিলাম, আমি আজকেও বলছি তোমার চ্যানেল থেকে, আমি জানি এতে অনেকের ভুরু কুচকাবে, আমার কিছু আসে যায় না। আমার দীর্ঘ সার্ভিস জীবনের পর আমি আজকে না, বিং অ্যান এনএসজি অ্যান্ড র অফিসার, আমার আজকে ফ্রাস্ট্রেশন হয় যে আমাদের সুযোগ হলো না, সৌভাগ্য হলো না আমাদের সার্ভিস জীবনে ওনার মতো প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করার। আমরা দিনের পর দিন আমরা এজেন্সি থেকে কত কোঅর্ডিনেটস, কত ইনপুট দিয়েছি ভারত সরকারকে, তৎকালীন ভারত সরকার গুলোকে, কোনো রেসপন্স হয়নি। যেগুলো যদি হতো সেই ক্যান্সার অনেকদিন আগেই শেষ হয়ে যেত। কেন হয়নি সেটা তো জবাব ওনারা দেবেন, ওদের রাজনৈতিক দলগুলো দেবে। কিন্তু এই মুহূর্তে কিন্তু দীপাঞ্জন বাবু, ক্যান্সার খতমের জন্য অভিযান একেবারে পুরো দমে চলছে। আমি এই পরের খবরটা আসছি, যেটা আপনাকে এবং গ্রুপ ক্যাপ্টেন দাসকে একই সঙ্গে আমার ধারণা একই রকম ভাবে ভীষণভাবে উজ্জীবিত করবে। এই মুহূর্তের একটা বড় ব্রেকিং খবর আপনাদের জন্য, এই মুহূর্তে ব্রেকিং। জঙ্গি নিশানায় কি এবার চিকেন স্নেক? যদি জঙ্গি নিশানায় চিকেন স্নেক থেকেও থাকে, তাহলেও ভারত একই রকম ভাবে সতর্ক আছে। 4 চীনা নাগরিকের পর এবার চিকেন স্নেকের খুব কাছে গ্রেফতার এক খালিস্তানি জঙ্গি নেতা কাশ্মীর সিং গালওয়াদি ওরফে বলবীর সিং। এবার চিকেন স্নেক থেকে গ্রেফতার এক খালিস্তানি জঙ্গি নেতা, নাম কাশ্মীর সিং গালওয়াদি ওরফে বলবীর সিং। এই ধৃত খালিস্তানি জঙ্গি নেতার মাথার দাম ছিল 10 লক্ষ টাকা। বিস্তারিত জানবো, আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ এবং আমার সঙ্গে রয়েছেন আমাদের চিফ রিপোর্টার সিজার মন্ডল। প্রথমে প্রসেনজিৎ, তোমার কাছে গ্রেফতারি সম্পর্কে, 4 চীনা নাগরিক, তারপরে আজকে খালিস্তানি জঙ্গি নেতা, স্পষ্ট মনে হচ্ছে যে চিকেন স্নেক এখন টার্গেট। দেখো, এই যে কাশ্মীর সিং গ্রেপ্তার হয়েছেন, অন্যতম বড় একটা খবর কিন্তু, একদিকে যখন ওই ঘাত প্রত্যাঘাত চলছে পাকিস্তান সীমান্তে আমাদের ওয়েস্টার্ন বর্ডারে, তখন এই উত্তর পূর্বাঞ্চলে একদম চুপি সারে এসে এই ধরনের একজন শীর্ষ জঙ্গি নেতা, যিনি বব্বর খালসার নেতা, দীর্ঘদিন ধরে নেপালে ছিলেন এবং 2023 থেকে এনআইএ কিন্তু তাকে ট্র্যাক করছিল, ধরা যায়নি। তিনি ওখানকার জেল ভাঙার একটি ঘটনা জড়িত, তাকে এনআইএ চার্জশিট দিয়েছিল, তাকে কিন্তু ধরে নেওয়া গেল, গ্র্যাব করা গেল। তার বিরুদ্ধে গোয়েন্দাদের কাছে কি খবর? তার বিরুদ্ধে খবর নেপালে বসে একদিকে যেমন হাওয়ালার মাধ্যমে টাকা সংগ্রহ করে জঙ্গিদের কাছে পৌঁছে দেওয়া, জঙ্গিদের কাছে ভারত বিরোধী কার্যকলাপ করার জন্য গোলাবারুদ পৌঁছে দেওয়া, এবং এই অঞ্চলগুলোতে কিন্তু স্লিপার সেল অ্যাক্টিভেট করার একটা অভিযোগ রয়েছে। তাকে ইমিডিয়েটলি দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করছেন এনআইএর শীর্ষ কর্তা। আমাদের সঙ্গে তো প্রসেনজিৎ, আমি সিজারের কাছে যাব। সিজার, একটা কোঅর্ডিনেট বলা হয়, সেই কোঅর্ডিনেটে 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, একের পর এক বিন্দু যুক্ত হতে থাকে এবং একাধিক কোঅর্ডিনেট যুক্ত হতে থাকে। যখন একটা বড় গ্রাফ ধরা হয় সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে অপারেশনে, সেই বড় গ্রাফটাতে নতুন আরেকটা কোঅর্ডিনেট যুক্ত হলো। এবার চিকেন স্নেক থেকে বব্বর খালসা জঙ্গি গ্রেফতার হচ্ছে, তার মানে চিকেন স্নেকে এই মুহূর্তে অ্যাক্টিভ নেই, এরকম বোধহয় কোনো জঙ্গি সংগঠন নেই, তাই তো সিজার? একদমই, তুমি বলছো যুক্ত হলো, আমি বলবো এটা যুক্ত হয়ে আছে দীর্ঘদিন ধরে। তার কারণ হচ্ছে যখনই আমরা এর আগে বিভিন্ন সময় দেখেছি, যখনই সরাসরি কোনো ধরনের সংঘাত বা কোনো ধরনের কনফ্লিক্টে পাকিস্তান অনেকাংশেই যখন তারা পিছিয়ে যায়, যখন তারা হার মানতে বাধ্য হয়, তারপরেই কিন্তু দেখা যায় যে তারা অনেক বেশি সেটাকে প্রক্সি ওয়ারের দিকে নিয়ে যায়। এবং সেই প্রক্সি ওয়ারের জায়গা থেকে কিন্তু এই চিকেন স্নেকের একটা মারাত্মক গুরুত্ব রয়েছে। তার কারণ দুদিকেই পোরাস বর্ডার রয়েছে, একদিকে বাংলাদেশ রয়েছে। এতদিন হাসিনা থাকা পর্যন্ত বাংলাদেশকে আমরা অনেকটা অনুকূল সীমান্ত বলতাম, তার কারণ বাংলাদেশের ভেতরেও জঙ্গি বিরোধী বা ভারত বিরোধী শক্তিকে হাসিনা সরকার অনেকাংশেই দমন করেছেন। কিন্তু বর্তমান যে পার্সপেক্টিভ, বর্তমান যে অবস্থান, সেটা কিন্তু এখন হস্টাইল বর্ডার হিসেবেই ধরতে হবে। অন্যদিকে নেপাল এতটাই পোরাস যে সেখানে বিভিন্ন ধরনের এই ধরনের সংগঠন, ভারত বিরোধী সংগঠন, তারাও কিন্তু অত্যন্ত সক্রিয়। এবং সেই জায়গা থেকে এই তার মাঝখানে একদিকে নেপাল ভুটানের সীমান্ত, অন্যদিকে বাংলাদেশের মাঝখানে ওই মুরগির গলার মতো একটা সরু অংশ, যে অংশটা উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকাটাকে যুক্ত করে রাখছে। এবং এই জায়গাটা কাট অফ করার চিন্তা কিন্তু বারবার ভারত বিরোধী যে কোনো শক্তির কাছে তাদের লক্ষ্য থেকে থাকে। এবং এর আগেও আমরা বিভিন্ন সময় দেখেছি এই জায়গাটাকে তারা হিট করার চেষ্টা করেন। এই জায়গাটাকে ব্লক করলে, যেমন আমরা কার্গিল ওয়ারে দেখেছিলাম যে হাইওয়েটাকে ব্লক করার ফলে কার্গিলের ওপরের যে বিস্তীর্ণ অংশ সেটাকে আটকে দেওয়া সম্ভব হয়েছিল, সেটাই টার্গেট ছিল সেই সময় পাকিস্তানের। ঠিক সেরকম চিকেন স্নেকটাকে যদি ব্লক করা যায়, তাহলে উত্তর পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করা যাবে। এবং সেখানে খালি যে পাকিস্তানের মতো শক্তির ইন্টারেস্ট রয়েছে তা নয়, আমাদের পাশের আরেকটি হস্টাইল বা
সেমি হস্টাইল কান্ট্রি রয়েছে চীন, তাদেরও কিন্তু এখানে ইন্টারেস্ট রয়েছে এবং তাদের ভৌগোলিক যে কন্টিগুইটি সেটা কিন্তু অনেক বেশি, এবং সেই জায়গা থেকে চিকেন স্নেক এই মুহূর্তে ওয়েস্টার্ন বর্ডার যতটা সংবেদনশীল স্পর্শকাতর, ততটাই কিন্তু এই চিকেন স্নেক এবং তার উত্তর পূর্ব অঞ্চলটা ততটাই স্পর্শকাতর এই মুহূর্তে নিরাপত্তার দিক থেকে। একেবারে আমার সঙ্গে থাকো সিজার, আমি দীপাঞ্জন বাবুর কাছে যাবো। দীপাঞ্জন বাবু, একটা সময় গোটা পৃথিবী থেকে সন্ত্রাসবাদীদের কাছে কিভাবে টাকা আসে, কোন পথে আসে, এবং এখনো পর্যন্ত এটা যথেষ্ট রহস্যের একটা বিষয়। আমরা এগুলো নিয়ে গত কয়েকদিন ধরে অনেকবার কথা বলেছি এবং এই টাকার স্রোত কখনো বন্ধ হয় না। সম্প্রতি কানাডায়, মানে এই খালিস্তানিদের রাজধানী বলা যেতে পারে, খালিস্তানি সবকটা জঙ্গি সংগঠনের, সেখানে ওদের পছন্দ মতো সরকার এসছে, ফ্লো বেড়েছে, নিশ্চিতভাবে টাকার ফ্লো বেড়েছে, ডলারে হয়তো টাকা আসছে। কিন্তু এই মুহূর্তে পরপর চীনা নাগরিক, খালিস্তানি জঙ্গি এবং চিকেন স্নেকে কিভাবে বাংলাদেশি জঙ্গি সংগঠনগুলো আনসারুল্লাহ বাংলার মতো অ্যাক্টিভ সেটা আমরা জানি। ওপার থেকে মাঝে মাঝে তার হুমকি ধমকি চমকিও আসে। এই অবস্থাটা একটু বুঝতে চাইবো দীপাঞ্জন বাবু আপনার মাধ্যমে, আপনার কাছ থেকে, আপনার বিশ্লেষণ থেকে। দেখো, আমি সিজারের অ্যানালিসিস শুনছিলাম, দুর্দান্ত অ্যানালিসিস করলো। আমি একটু ওতে একটা অ্যাড করি, একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় একটু দ্বিমত আমি পোষণ করি। সিজার বলছিল পশ্চিম প্রান্ত আর পূর্ব প্রান্ত দুটো সীমান্তই হস্টাইল। আমি মনে করি হস্টাইলিটিতে একটু পার্থক্য রয়েছে। পশ্চিম প্রান্তে কিন্তু মিলিটারি কনফ্লিক্টটা হয়। পশ্চিম প্রান্তে রাজস্থান, পাঞ্জাব বা জম্মু কাশ্মীরে সেখানে আমাদের সেনাবাহিনী ওদের সেনাবাহিনী বা ওদের টেরোরিস্টদের সঙ্গে লড়ে, এটা মিলিটারি কনফ্লিক্টের পর্যায়ে চলে যায়। পূর্ব প্রান্তটা কিন্তু ভয়ঙ্কর, বিশেষ করে পশ্চিমবঙ্গ। এখানে কিন্তু পাকিস্তান একটা বড় অ্যাডভান্টেজ যায়, আমাদের জনবসতি, আমাদের ডেমোগ্রাফি, আমাদের পোরাস বর্ডার, বাংলাদেশের সাহায্য। তার জন্য পূর্ব প্রান্তটা আমার মনে হয় একটু বেশি সেনসিটিভ, কারণ এখানে লড়াইটা শুধু বর্ডারে সীমাবদ্ধ হচ্ছে না, বর্ডারের পেছনে পশ্চিমবঙ্গের মাটি বা আসাম, ত্রিপুরা, সেগুলোকেও যে ব্যবহার করা হচ্ছে, বিশেষ করে পশ্চিমবঙ্গ, সেটা একটা সাংঘাতিকভাবে সেনসিটিভ। পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্তের সেন্সিটিভিটি বেশি, কারণ এগুলো মিলিটারি টার্গেট নয়। তো এ তো ডেমোগ্রাফির মধ্যে তুমি তো লুকিয়ে রয়েছো, তুমি মানুষের মধ্যে মিশে রয়েছো, তুমি অ্যাক্ট করবে কি করে, তার মধ্যে রাজনৈতিক বাধ্যবাধকতা আছে, রাজনৈতিক প্রতিবন্ধকতা আছে। এইগুলো নিয়ে আমার মনে হয় পূর্ব প্রান্তটা অনেক বেশি সেন্সিটিভ, এবং আমি নিশ্চিত ভারত সরকার তার উপরে নজর দিচ্ছে, কারণ চিকেন স্নেক সাংঘাতিক ইম্পর্টেন্ট আমাদের জন্য। পুরো উত্তর পূর্ব ভারতের লজিস্টিক সাপ্লাই কিন্তু চিকেন স্নেক দিয়ে। এখন বাংলাদেশ থেকে আমরা কোনো সাপোর্ট পাবো না, আমাদের এখন চিকেন স্নেকের উপর ডিপেন্ড করতে হবে। একেবারে সঙ্গে থাকুন। আমি চিকেন স্নেক নিয়ে এবং বাংলাদেশে এই মুহূর্তে আইএসআই সক্রিয়তা নিয়েও কথা বলবো, সিজারের কাছে যাবো, কিন্তু তার আগে একজন প্রাক্তন গোয়েন্দা কর্তা, প্রাক্তন সিআইডি কর্তা, তাদেরও বোধহয় প্রতিক্রিয়া পেয়েছি। হ্যাঁ, আমরা প্রতিক্রিয়া পেয়েছি। বিশ্বজিৎ দাস এবং গৌতম ঘোষাল, তারা কি বলছেন, এই তাদের বক্তব্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এত কিছু কিন্তু সবটাই নির্ভর করে গোয়েন্দাদের ইন্টেলিজেন্সের উপর, এই প্রোটেকশন কতটা, কি তথ্য আসছে, সবকিছু। তারা কি বলছেন শুনুন। পুলিশের কাজকর্ম করেছি, তার থেকে আমার যে পারসেপশন, তাতে মনে হয় ইটস এ ম্যাটার অফ 1 or 2 hours টু ক্লিয়ার অল দিস লেন অর দিস চিকেন নেক ইফ দেয়ার ইজ এনি ডিস্টারবেন্স। এইটা আমরা করতে পারি যদি না পলিটিক্যাল উইকটা আমাদের ফেভারে থাকে। এই মুহূর্তে ধ্যান একটাই হওয়া উচিত, কেন এই মুহূর্তে কিন্তু আমাদের নর্থ বেঙ্গলে কোনো ইনসার্জেন্সি আন্দোলন সেই মতো নেই। এই মুহূর্তে এখানে মাওবাদী আন্দোলন নেই, কেএলও মুভমেন্টের সেরকম গল্প নেই। আমাদের এই মুহূর্তে একটাই ধ্যান হওয়া উচিত, কাউন্টার স্পিনেস, যাতে কোনো রকম এই ধরনের বাইরের এলিমেন্টরা কোনো ধরনের ইনসার্জেন্সি করতে না পারে। নেপাল হচ্ছে আমাদের, যদিও আমাদের বন্ধু রাষ্ট্র, কিন্তু নেপালের আর ইন্ডিয়ার মধ্যে ইজি ট্রিটি হওয়াতে সেখানে ঢুকতেও কোনো পাসপোর্ট লাগে না, বেরোতেও কোনো পাসপোর্ট লাগে না, এবং ওপেন বর্ডার, সেখানে ঢুকে আরামসে থাকতে পারছে। কারণ নেপালে ওই ধরনের ইন্টেলিজেন্স বা ওই ধরনের কোনো কার্যকলাপ যদি কেউ করে, তাহলে সেক্ষেত্রে তাকে বাধা দেওয়ার মতন কেউ নেই, এবং তারা ওখানে বসে ভারত বিরোধী বলুন কার্যকলাপ খুব সুন্দরভাবে করতেই পারে। আমি এখান থেকে সিজার আরেকবার যাব তোমার কাছে। আমাদের চিফ রিপোর্টার সিজার মন্ডল আমার সঙ্গে রয়েছেন সরাসরি নিউজ রুম থেকে। সিজার, কি করা উচিত আমাদের, কোন পথে এগোনো উচিত? সমস্ত ধরনের গোয়েন্দা কর্তারাই, প্রাক্তন কর্তারাই একমত। আমি এখানে একটা জিনিস শুধু বুঝতে চাইবো সিজার তোমার কাছ থেকে, সম্প্রতি বাংলাদেশে দীপাঞ্জনবাবু যেভাবে বলছিলেন, আইএসআই এর তৎপরতা বহু গুণ বেড়েছে গত আগস্ট মাস থেকে, শেষ 2 মাসে আরও বেড়েছে। সেই জায়গা থেকে চিকেন স্টেকের ভিতর থেকে এই ধরনের এলিমেন্ট গ্রেফতার হওয়া, এদেরকে পাওয়া হাতের কাছে, সেটা কতটা গুরুত্বপূর্ণ এই মুহূর্তে? দেখো, অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ এর আগে আমরা দেখেছি আইএসআই, এর আগে হাসিনা পূর্ববর্তী জামানায় যখন আইএসআই যথেষ্ট অ্যাক্টিভ ছিল ঢাকার বুকে, তখন হুজি বি
হরকাতুল মুজাহিদিন বাংলাদেশ তাদের কিন্তু মারাত্মক বাড়বাড়ন্ত ছিল এবং সেই সময় নিয়মিত ইনফিলট্রেশন, নিয়মিত কাশ্মীরের জঙ্গির ইনফিলট্রেশন হয়েছে বাংলাদেশ দিয়ে, এরকম ঘটনাও ঘটেছে, শেখ সামিরের মতো জঙ্গিদের ইনফিলট্রেশন। অর্থাৎ এই জিনিসটা এখন হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেক বেশি এবং এটা খালি পশ্চিমবঙ্গের রুটে নয়, এই মুহূর্তের যা সামগ্রিক যা পরিস্থিতি সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে এই ধরনের বেশ কিছু তোমার ইসলামিক টেরর আউটফিট যথেষ্ট সক্রিয় ত্রিপুরা এবং অসমে এবং সেই জায়গাগুলো অবশ্যই তারা ব্যবহার করার চেষ্টা করবে এবং সেই জায়গা থেকে কাউন্টার টেরর অ্যাক্টিভিটিসের সঙ্গে সঙ্গে যেটা পলিটিক্যাল উইলের কথাও বারবার অনেকে বলছেন, কাউন্টার টেরর অ্যাক্টিভিটিস কিন্তু আরও জোরদার না করলে একটা বড় অংশে এই অংশটা একদিকে যেমন ইসলামিক টেরোরিজমের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পর্শকাতর হয়ে উঠছে, অন্যদিকে আমরা জানি যে নাগাল্যান্ড এবং চাংলাংয়ের দিকটা যেটা এখনো নর্থ ইস্টের ইনসার্জেন্সি অনেকটাই নিয়ন্ত্রণে, কার্যত নিয়ন্ত্রণে, নাগা ইনসার্জেন্সি এখন অনেক কমে গেছে, মণিপুরের বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছে, মণিপুরটাও অনেকাংশে নিয়ন্ত্রণে আনা গেছে, সেটা কিন্তু বাড়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে যদি এই জায়গাগুলোতে সঠিক সময় সঠিক পদক্ষেপ না করা হয়। আমি ঠিক এখান থেকে দীপাঞ্জনবাবু আপনার কাছে যাব। দীপাঞ্জনবাবু, কোঅর্ডিনেটসের কথা হচ্ছিল, আমার কাছে একটা মানে দুটো কোঅর্ডিনেট এই মুহূর্তে খুব ইন্টারেস্টিং লাগছে। একটা যদি আমরা ঢাকা নিয়ে কথা বলি, বাংলাদেশ নিয়ে কথা বলি, আইএসের সক্রিয়তা যেখানে ভয়ঙ্কর এবং সেই সক্রিয়তার সূত্রে কীভাবে উত্তর পূর্ব ভারতের জন্য একটা কন্টিনিউয়াস থ্রেট থাকছে, সন্ত্রাসবাদী হানার বা সংগঠনগুলো আরও জাল বিস্তারে নতুন করে সজাগ হয়ে ওঠার, সেগুলো আমরা শুনলাম। কিন্তু কাঠমান্ডু আমার সেকেন্ড কোঅর্ডিনেট, বন্ধু রাষ্ট্র, এমনিতে বলার কিছু নেই, কিন্তু কোথাও একটা আমি খুব ভেবে চিন্তে কথাটা ব্যবহার করছি, দীর্ঘদিনের বন্ধু রাষ্ট্র, আমি সম্পর্ক খারাপ করার কথা বলছি না, কিন্তু কোথাও একটা এই কাছা খোলা সীমান্তের বারবার দাম চুকাতে হয়েছে আমাদের। রৌফ আজহাররা কাঠমান্ডুতে বসেই বারবার প্ল্যান করে, কাঠমান্ডু দিয়েই চীনা নাগরিকরা ঢোকে এই রুট দিয়ে। এই খালিস্তানির কোন দিকে যাওয়ার উদ্দেশ্য ছিল, কোথা থেকে এসেছিল, এখনো সবটা ক্লিয়ার নয়। দীপাঞ্জন বাবু, আমি জানি না তুমি আমার মনের কথা শুনলে কিনা, কারণ আমি হাত তুলছিলাম এই জায়গাটাতে একটা অ্যাড করার জন্য যে দেখো, নেপাল কয়েকদিন আগে একটা বিবৃতি দিয়েছিল, পাকিস্তানকে ধমকি দিয়েছিল যে নেপালের মাটি আর ব্যবহার করতে দেওয়া হবে না ভারত বিরোধী ষড়যন্ত্রের জন্য। ভেরি ইন্টারেস্টিং, আর ব্যবহার করতে দেওয়া হবে না, তার মানে নেপাল অ্যাকসেপ্ট করে নিয়েছিল যে ব্যবহার করতে দেওয়া হতো। যেটা আমি বলেছিলাম বারবার যে আমরা চাকরি জীবনে আমরা সাংঘাতিকভাবে ডিস্টার্ব হতাম এই নেপাল মডিউলকে নিয়ে, কাঠমান্ডু মডিউলকে নিয়ে। না, নেপালকে এটা খুব ক্লিয়ার করতে হবে এবং এটা কূটনৈতিকভাবে ভারতকে ট্যাকল করতে হবে, নেপালকে বোঝাতে হবে যে এটা কিন্তু ভারত টলারেট করবে না, যে এখনো নেপাল কিন্তু ব্যবহার করতে দিচ্ছে। আমি তোমাকে লেটেস্ট এই যে হামাসের যে সমস্ত লোকজন যারা গেছে বাংলাদেশে, সব নেপালকে সীমান্ত নেপাল দিয়ে ব্যবহার করে গেছে, আর এটাকে বন্ধ করতে হবে অ্যাট এনি কস্ট। একেবারেই ব্যাপারটা হচ্ছে দীপাঞ্জন বাবু, আমি একটা জিনিস জাস্ট আপনাকে স্মরণ করে দিচ্ছি এবং আমি তারপরে গ্রুপ ক্যাপ্টেন দাসের কাছেও যাবো এটা নিয়ে। এটা 6 মের একটা প্রেস কনফারেন্সের প্রেস রিলিজ নেপালের তরফ থেকে এবং মাফ করবে পাকিস্তানের তরফ থেকে, এম্বাসি অফ পাকিস্তান কাঠমান্ডু নেপাল, কিভাবে পাকিস্তানে ট্রেন্ড হতে যাওয়া নেপালি ভবিষ্যতের নেপালি বা নেপাল সেনার কর্মীদের তাদের যে তাদের শিক্ষাক্রম শেষ হয়েছে এবং তারপরে তারা একটা ডিনারে মিলিত হয়েছেন এবং সেই ডিনারে কী কী ধরনের আলোচনা হয়েছে, আঞ্চলিক স্থিতি সুরক্ষা নিয়ে কী ধরনের কথা হয়েছে, আমি নির্দিষ্ট নাম বলছি না, কিন্তু আমি ইচ্ছা করে এইটুকু বলছি দীপাঞ্জনবাবু আপনাদের বোঝার জন্য যে কেপি ওলি ফ্র্যাকশনের কোনো একজন মালে নেতা আমাকে পুরো ভিডিওগুলো এবং এই প্রেস রিলিজটা পাঠিয়েছিলেন এবং বলেছিলেন ট্রাই টু কানেক্ট ইট। মানে কি দীপাঞ্জনবাবু? দেখো, একটা সময় কিন্তু ভারতের সেনাবাহিনীর প্রশিক্ষণ কেন্দ্রগুলো আইএমএ এনডিএতে কিন্তু নেপালের লোকজন আসতো, নেপালের আর্মি তাদেরও ট্রেনিং হতো ভারতীয় যে হবু অফিসারদের সঙ্গে, কিন্তু কিছুদিন ধরে সেটা প্রায় নেই, না আসার মতোই। তার পরিবর্তে তারা পাকিস্তান যাচ্ছে এবং এর পেছনে সরাসরি চীনের হাত তো রয়েছে, এটাতে কোনো সন্দেহ নেই যে কোথাও একটা কূটনৈতিক ব্যাপারে একটা গ্যাপ রয়েছে। আমরা নেপালকে আমাদের কন্ট্রোলে খুব বেশি রাখতে পারছি না এবং নেপালের রাজনীতি নিরন্তর বদলাচ্ছে, সেটা ঘটনা এবং ভারত সরকার নিশ্চয়ই নজর রেখেছে। কিন্তু যেভাবে নেপাল এখনো প্রকাশ্যে করতো, পাকিস্তানকে সাপোর্ট করতো, নেপালের মাটি ব্যবহার করতে দিত, এখন ভোল বদলাচ্ছে, কিন্তু নেপালকেও বিশ্বাস করার কারণ নেই এবং এটাকে উপর চাপ রাখতে হবে। নেপালের উপর চীনের প্রভাব পড়ছে এবং চীনের বিশ্বাসযোগ্যতা তোমরা সবাই জানো, ঠিক? তো নেপালের উপর প্রেসার ক্রিয়েট করতে হবে কূটনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে। বেশ, আমি এখান থেকে গ্রুপ ক্যাপ্টেন দাসের কাছে যাবো। গ্রুপ ক্যাপ্টেন দাস, এই পার্টিকুলার নেপাল ইস্যুটা
ঠিক শুনতে পাচ্ছেন না প্রশ্নটা? আবার পার্টিকুলার এই নেপাল ইস্যুটা গ্রুপ ক্যাপ্টেন দাস, যেটা নিয়ে আমরা কথা বলছিলাম, দীপাঞ্জন বাবু এতক্ষণ কথা বলছিলেন, আমি এই জায়গাটা আপনার মতামত জানতে চাইবো। এই নেপালের যে পলিটিক্স অনেকটাই ট্রান্সফরমেশন হয়েছে। আজ থেকে 20 বছর আগে অবধি নেপাল কিন্তু অনেকটাই ভারতের সাথেই ছিল, মানে দে ওয়্যার প্রো ইন্ডিয়া। কিন্তু লাস্ট 20-25 বছর ধরে দ্যার হ্যাজ বিন আ হিউজ ট্রান্সফরমেশন। আর তাতে নেপালের যে পলিসি অনেকটাই কিন্তু পাল্টে গেছে, অতটা প্রো ইন্ডিয়ান নেই। নেপালের আর্মি, ইন্ডিয়ান আর্মিতে প্রচুর আগে নেপালি গোর্খাস থাকতো, এখন নেপালের গোর্খাস, নেপালি যে গোর্খাস ইন্ডিয়ান আর্মিতেও যোগ দিচ্ছে না। এবং পাকিস্তানে গিয়ে ট্রেন্ড হচ্ছে, পাকিস্তানে গিয়ে ট্রেন্ড হচ্ছে। আর ট্রেনিংটা তো রয়েছেই, ওদের ট্রেনিং আগে ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে হতো, এনডিএ তে, আইএমএ তে, এয়ারফোর্স একাডেমিতে। এখন নেপালের ওরা পাকিস্তান এবং অন্য বিদেশি অন্য সব কান্ট্রিজে গিয়ে ওরা ট্রেনিং নিচ্ছে। কিন্তু মোর ইম্পর্টেন্টলি একটা যে ওখানে লোকেদের যে মনোভাব, আগে ছিল নেপালিরা কিন্তু ইন্ডিয়ান, নিজেদের ইন্ডিয়ান ভাবতো, কিন্তু এখন নেপালে যদি আপনি যান, নেপালে এখন কিন্তু একটা মনোভাব চলে এসছে কি দে আর নট লাইকিং ইন্ডিয়ান্স, মানে ইন্ডিয়াকে খুব একটা যে পছন্দ করে সেটা কিন্তু একদম স্পষ্ট বোঝা যায়। তো নেপালির মধ্যে নেপালে একটা ট্রান্সফরমেশনাল চেঞ্জ এসছে। এটার জন্য মেইন দায়ী কিন্তু গভর্নমেন্ট অফ নেপাল, প্রথম কথা। ঠিক। নেক্সট হচ্ছে নেপাল, ওদের মধ্যে এত ট্যুরিজম হাব, ওখানে এত লোকের যে উঠা বসা আসা যাওয়া হচ্ছে, এর মধ্যেই পাকিস্তানি এলিমেন্টস, চাইনিজ, সিআইএ সবাই কিন্তু ঢুকে গিয়ে নেপাল হ্যাজ বিকাম দ্য হাব সেন্টার অফ ইন্টারন্যাশনাল এসপিওনাজ এখন। ঠিক। আর ভেরি ইজিলি ওরা ওখান থেকে ইন্ডিয়াতে বিভিন্ন রকমের কার্য করতে পারছে। দাস, আমি এখান থেকে একটু সিজারের কাছে আরেকবার যাবো। সিজার, ঠিক এই পরিস্থিতিতে আমরা সবাই জানি এটা এবং মানিও যে ওয়েস্ট বেঙ্গল এসটিএফ এর অত্যন্ত সুনাম আছে জঙ্গি দমনে এবং অত্যন্ত তৎপরতা আছে, সারা বছরের তৎপরতা। নির্দিষ্ট কোনো চেঞ্জেস আসতে চলেছে আউটলুক? আমি বিদেশ নীতির ক্ষেত্রে বলছি না, সেটা ভারত সরকারের বিষয়, কিন্তু এই সীমান্ত প্রহরা দেওয়া আমাদের কাজ না। কিন্তু এই সীমান্ত দিয়ে যেভাবে জঙ্গি অনুপ্রবেশ বাড়ছে বা চলাচল বাড়ছে, চিকেন স্নেককে ব্যবহার করবার বা প্রত্যেক দিনের যে নতুন নতুন তথ্য আসছে, সেই জায়গা থেকে কোনো নতুন রণকৌশলের দিকে যাওয়া যেতে পারে? দেখো, রণকৌশলের জায়গা থেকে এটা বলতে পারি, দীর্ঘদিন কলকাতা এসটিএফ বা বেঙ্গল এসটিএফ কভার করার সূত্রে বলতে পারি, দীর্ঘদিন ধরেই কিন্তু নেপালটা অপারেশনাল জোনের মধ্যে রয়েছে, আইনত না হলেও আনঅফিসিয়ালি। কারণ তোমার নিশ্চয়ই মনে আছে, সুব্রত বাইন নামে একজন বাংলাদেশি কুখ্যাত দুষ্কৃতী কলকাতায় লুকিয়েছিল, সে একসময় দেখা গেল নেপালে পালিয়ে গেছে। সেখান থেকেও তাকে ট্র্যাক করতে কিন্তু কলকাতা এসটিএফ পিছপা হয়নি। ঠিক একইভাবে কেএলওর 2 শীর্ষ নেতা দীর্ঘদিন, তারা টম অধিকারী এবং তার এক সঙ্গী, তারা নেপালে লুকিয়েছিল, তাদেরকেও ট্র্যাক করার ক্ষেত্রে কিন্তু এসটিএফ খুব একটা আগুপিছু ভাবেনি। এবং সেই জায়গা থেকে যে বর্ডারটাকে, যে পথে এই ধরনের টেরর আউটফিট বা এসপিওনেজের ক্ষেত্রে ব্যবহার করা হয়, পোরাসনেসের যে বিষয়টা রয়েছে, নেপালে যেহেতু ঢুকতে ভারতীয় নাগরিকদের কোনো ধরনের নথি দিতে হয় না, বা উল্টো দিক থেকেও সত্যি, সেই একই সুযোগটা যেভাবে টেরর আউটফিট কাজে লাগায়, ঠিক একইভাবে কিন্তু সেই সুযোগটার সদ্ব্যবহার বিভিন্ন সময় রাজ্য পুলিশ বিভিন্ন সময় করেছে। এবং সেই জায়গা থেকেই কোথাও এটা আশা করা যায় নেপালকে ব্যবহার করে এই যে অ্যাক্টিভিটিগুলো, সেগুলো এসটিএফ এর নজর এড়াচ্ছে না। কারণ সাম্প্রতিক অতীতেও বেশ কিছু অপারেশন হয়েছে যেখানে তোমার নার্কোটিকের ক্ষেত্রে যথেষ্ট সাফল্য পেয়েছে কলকাতা এসটিএফ এবং বেঙ্গল। অনেক ধন্যবাদ সিজার এবং প্রসেনজিৎ, তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ। দীপাঞ্জন বাবু এবং গ্রুপ ক্যাপ্টেন দাস আমাদের সঙ্গে থাকুন। আত্রেই সোপিয়ানের খবর যদি আমরা আরেকবার নজর রাখি, কারণ বেশ কিছু তথ্য এর সঙ্গে যুক্ত হয়েছে। সকাল থেকে আপনাদের এই খবর দেখাচ্ছি, অপারেশন সিঁদুরের পর জঙ্গি দমনে এই অপারেশনের নাম দেওয়া হয়েছে অপারেশন কেল্লার। সোপিয়ানের বাহিনীর গুলি আর সেই বাহিনী আর জঙ্গির মধ্যে গুলি বিনিময়ে 3 লস্কর জঙ্গি খতম হয়েছে। গভীর জঙ্গলে এরা লুকিয়েছিল। সোপিয়ানের সুকরু কেল্লারে তীব্র লড়াই শুরু হয়। এলাকা ঘিরে রেখে এখনো তল্লাশি চলছে। মৃত জঙ্গিদের কাছ থেকে AK-47 আর প্রচুর কার্তুজ উদ্ধার হয়েছে। নিহত জঙ্গিদের মধ্যে 2 জনের পরিচয় প্রকাশ্যে এসেছে। শাহিদ কুট্টে 2023-এর 8ই মার্চ যোগ দিয়েছিল লস্করে তৈবায়। 8ই এপ্রিল 2024 দানিশ রিসর্টে গুলি চালনার ঘটনায় জড়িত, যেখানে 2 জন জার্মান পর্যটক আর একজন চালক আহত হন। আবার 2024-এর 18ই মে হিরপুরায় বিজেপির গ্রাম প্রধানকে খুনের ঘটনাতেও জড়িত। সূত্রের আরো খবর, 2025-এর 3রা ফেব্রুয়ারি
বেহিবাগ কুলগাঁওয়ে টেরিটোরিয়াল আর্মির এক কর্তাকে মারার ঘটনায় জড়িত ছিল শাহিদ কুট্টে। আরেক জঙ্গি আদনান সাফি দার তার গত বছর যোগ দিয়েছিল সে লস্করে। গত 18 অক্টোবর সোপিয়ানের ওয়াচিতে ভিন রাজ্যের এক শ্রমিককে খুনের ঘটনায় সে জড়িত। সোপিয়ানের বাহিনীর অ্যাকশনে যে 3 জঙ্গি নিকেশ হয়েছে তার মধ্যে 2 জনের তথ্য প্রকাশ্যে সামনে এসেছে। তারা আগেও একাধিক জঙ্গি কার্যকলাপ করেছে, হত্যার ঘটনায় তাদের নাম জড়িয়ে রয়েছে এবং এদের প্রত্যেকের হাতে AK-47 ছিল, কার্তুজ বিপুল পরিমাণে উদ্ধার হয়েছে। আর এখান থেকে এই প্রশ্নগুলো খুব স্বাভাবিকভাবেই ওঠে যে এত অত্যাধুনিক মানের বন্দুক বা অস্ত্র তারা পায় কোথা থেকে, কে যোগান দেয়? আপনারা দেখতে পাচ্ছেন সোপিয়ানে যে অপারেশন তার ছবি। 3 জঙ্গি ইতিমধ্যেই নিকেশ হয়েছে সেনাবাহিনীর অপারেশনে এবং সোপিয়ানে বাহিনীর এই অপারেশনে উদ্ধার হয়েছে AK-47, প্রচুর কার্তুজ। অর্থাৎ একদিকে যখন সংঘর্ষ বিরতি চলছে, সাময়িক সংঘর্ষ বিরতি চলছে পাকিস্তানের অনুরোধে, তখন ভারতের ভিতরে জঙ্গি ঢোকানোর জন্য পাকিস্তানের যে চিরাচরিত অভ্যাস সেটা একই রকম বজায় রয়েছে এবং এই 3 জঙ্গিরই যে পরিচয় তা সেটা জানা যাচ্ছে, অন্তত 2 জনের নাম পরিচয় জানা যাচ্ছে এবং 3 জঙ্গি লস্করে তৈবার গ্রুপের জঙ্গি, অর্থাৎ লস্করে তৈবা জঙ্গি বলে জানা যাচ্ছে। অপারেশন সিন্দুরের পর এবার অপারেশন কেল্লার সোপিয়ানে বাহিনীর অ্যাকশনে ইতিমধ্যে খতম 3 জঙ্গি, 3 লস্কর জঙ্গি, যাদের মধ্যে 2 জনের পরিচয় পাওয়া গিয়েছে। इसी ज़िले में जो है शोपियान ज़िले में ही जो है कहीं ना कहीं आज फिर से पोस्टर्स लगाए गए थे। जो 3 मिलिटेंट्स पहलगाम हमले में जो है मुलव्वस है, उनके नाम और उनकी जो पहचान थी, और उनके साथ साथ बता दें आपको कि उनके नाम पर और जो रिवॉर्ड है वो भी घोषित किया गया है। बता दें आपको कि इसमें 3 मिलिटेंट्स जो हैं उसमें 2 FT शामिल हैं, जिसमें हाशिम मूसा जो कि एलियास सुलेमान भाई जो कि FT है, आदिल ठोकर जो कि अनंतनाग से है, और तीसरे जो है आदिल भाई यानी तलहा जो कि FT है, पाकिस्तान से हैं। बता दें आपको कि ये तीनों जो है आज इनके पोस्टर्स इसी ज़िले में जो है फिर से पुलिस ने लगाए थे। तो कहीं ना कहीं ये संभाविक तौर पर जो ये बताया जा रहा है कि कहीं ना कहीं पहलगाम में मुलव्वस जो टेररिस्ट थे वो कहीं ना कहीं ये इसमें यानी इसमें मारे गए हो सकते हैं। लेकिन अभी तक जो है क्योंकि जो स्पष्टता जो है वो बिल्कुल नहीं आई है, कि पहचान नहीं हो पाई है जो मारे गए मिलिटेंट हैं। लेकिन वहीं पे अगर हम सेना के आला अधिकारी की बात करें तो उनके अनुसार टॉप मिलिटेंट्स को मारा गया है। कैमरामैन गुलशन नवाज के साथ महराज अहमद, TV9 भारतवर्ष, शुपाया केलर। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে রয়েছেন জম্মু কাশ্মীর থেকে আমাদের সঙ্গে, কিন্তু কোথা থেকে রয়েছেন রাষ্ট্রীয় স্বার্থে সেটা আপনাদেরকে বলবো না, জানাচ্ছি না, কিন্তু কথা বলবো জ্যোতির্ময়ের সঙ্গে। জ্যোতির্ময়, এই অপারেশন সম্পর্কে লাস্ট কি আপডেট পাওয়া যাচ্ছে, নতুন নতুন কি তথ্য পাওয়া যাচ্ছে যদি আমাদেরকে শেয়ার করো। দেখো, আমি এই মুহূর্তে শোপিয়ান এলাকায় দাঁড়িয়ে রয়েছি এবং আমার পিছনে যে দেখতেই পাচ্ছ যে রাস্তা এখানে গেছে, এখানে জম্মু কাশ্মীর পুলিশের অ্যান্টি মিলিটেন্ট বাহিনী এই জায়গার পরে আর তারা এগোতে দিচ্ছে না। তার খুব স্বাভাবিকভাবেই কারণ হচ্ছে যে এই জায়গা থেকে যদি আরও কিছুটা এগোনো যায় তারপরেই পাহাড়ি রাস্তা এবং গভীর জঙ্গল শুরু হয়ে যাচ্ছে। গতকাল রাতে জম্মু কাশ্মীর পুলিশের কাছে একটি ইন্টেলিজেন্স ইনপুট আসে, সেই ইন্টেলিজেন্স ইনপুট অনুযায়ী যে গভীর জঙ্গলের মধ্যে কয়েকজন জঙ্গি, সশস্ত্র জঙ্গি তারা গা ঢাকা দিয়ে রয়েছে। আর তাদের সেই খবর আসার পরেই CRPF সেনাবাহিনী এবং তাদের কার্যত পথ দেখিয়ে নিয়ে এসেছেন জম্মু কাশ্মীর পুলিশের অ্যান্টি মিলিটেন্ট বাহিনী। এবং এই জায়গাতে গতকাল ভোর রাত থেকে লাগাতার গুলিযুদ্ধ শুরু হয়। তার কারণ যে মুহূর্তে খবর আসে যে এখানে নিরাপত্তা বাহিনীর এই জায়গা সম্পূর্ণভাবে ঘিরে ফেলেছে, সঙ্গে সঙ্গে এই জায়গাতে তারা গুলি চালাতে শুরু করে দেয়। এবং সে কারণের জন্যই কিন্তু আমরা যে খবর ইতিমধ্যেই পাচ্ছি যে এই এলাকা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি তার আগে আর এগোতে দিচ্ছে না নিরাপত্তা বাহিনী। এবং তাদের একটাই বক্তব্য যে এখনো পর্যন্ত তাদের কাছে যে খবর এসেছে যে জঙ্গিরা ভেতরে ছিল তাদেরকে ইতিমধ্যেই নিকেশ করে দেওয়া হয়েছে, কিন্তু আরও কেউ সেখানে গা ঢাকা দিয়ে রয়েছে কিনা তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এই যে জায়গা, এই জায়গাকার টেরেন কিন্তু কোনোভাবেই বোঝা সম্ভব নয়। তার কারণ এখান থেকে যদি কিছু দূর পর্যন্ত এগিয়ে যাওয়া যায়, কিছু দূর বলতে অন্তত প্রায় 100 থেকে 150 কিলোমিটার যদি এগিয়ে যাওয়া যায়, তারপরেই বরফে ঢাকা পাহাড়। আর এই রাস্তাটা সম্পূর্ণভাবে জঙ্গলে ঘেরা রাস্তা, একেবারে ঘন আপেলের বন সেই জায়গায় রয়েছে। আর সেই জঙ্গলের পথ ধরে যদি কেউ গা ঢাকা দিয়ে থাকে, যদি কেউ পালিয়ে গিয়ে থাকে বা এখনও ঘাপটি মেরে থাকে, সেই আশঙ্কার জায়গা
জায়গাগুলো থেকেই যাচ্ছে। যে খবর আমাদের কাছে আসছে, একদিকে এই এলাকাতে যতক্ষণ পর্যন্ত বৃষ্টি নামেনি ততক্ষণ পর্যন্ত ড্রোনের মাধ্যমে নজরদারি চলছিল, তার পাশাপাশি এই এলাকা কার্যত হাতের তালুর মতো চেনা জম্মু কাশ্মীর পুলিশের অ্যান্টি মিলিটেন্ট বাহিনীর, তারাও এই জায়গাতে বিভিন্নভাবে তারা তল্লাশি করছে। এবং এই মুহূর্তে সবথেকে বড় যে বিষয়টি কাজ করছে তা হচ্ছে সমস্ত উপত্যকা জুড়ে জম্মু কাশ্মীর পুলিশ, সেনাবাহিনীর নিজস্ব, এমনকি সিআরপিএফের ইন্টেলিজেন্স নেটওয়ার্ক কিন্তু সম্পূর্ণভাবে ছড়িয়ে রয়েছে। যে কোনো রকম সামান্যতম ইনফরমেশনকে সঙ্গে সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। স্বাভাবিকভাবেই যে বিষয়ের জন্য আমরা এখন অপেক্ষা করছি যে জঙ্গিদের নিকেশ করা হয়েছে তাদের আইডেন্টিফিকেশনের জন্য। এখানে যদি একটু জানিয়ে রাখি, আমাদের কাছে যে তথ্য আমরা দর্শকদের দিয়েছি সেখানে দুজন জঙ্গির পরিচয় সামনে এসেছে, আর তাদের অতীতেও তারা একাধিক সন্ত্রাসবাদী কাজকর্ম করেছে বলেও আমাদের কাছে তথ্য সামনে এসেছে, আমরা দর্শকদের জানিয়েছি। এখানে একটু জানতে চাইবো, যারা একেবারে এখান থেকে তারা লস্করের সঙ্গে যোগ দিয়েছিল এবং সেটা 2023, 24, 25 এই নাগাদ আমরা যা জানতে পাচ্ছি, এখনো যা সামনে তথ্য এসেছে, এই জায়গাটা কতটা চিন্তার? কারণ বারবার নানানভাবে উপত্যকার যাতে রোজগার বাড়ে যুবকদের, তাদের হাতে যাতে ইনকাম আসে তার জন্য চেষ্টা করেছে সরকার, আর তার মধ্যে এখানকার যুবকরা লস্করে গিয়ে যোগ দিচ্ছে এবং একাধিক সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাচ্ছে। এটা কতটা চিন্তার বা এটার বিকল্প কি হতে পারে? দেখো, এক্ষেত্রে আরেকটা যে প্রশ্ন থেকে যাচ্ছে তা হচ্ছে যে যাদেরকে আইডেন্টিফাই করা গিয়েছে তাদের ক্ষেত্রে তো আপাতভাবে পরিচয়পত্র সারা হয়ে গিয়েছে, পরিচয় পর্বটা সারা হয়ে গিয়েছে, কিন্তু যাকে আইডেন্টিফাই করা যায়নি তাদের সঙ্গে কোনোভাবে পেহেলগাম হামলার কোনো যোগাযোগ রয়েছে কিনা, বা যে টেরর মডিউলটা কাজ করছে সেই টেরর মডিউলটা অর্থাৎ যাদের নিকেশ করা হয়েছে তারা একই মডিউলের কিনা, এই বিষয়টাই এই মুহূর্তে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তুমি যে কথা বললে যে এই মুহূর্তে এটা কতটা চিন্তার বিষয়, চিন্তার তো অবশ্যই, তার কারণ যে সমস্ত জঙ্গিরা গা ঢাকা দিয়ে রয়েছে, সশস্ত্র জঙ্গি, তাদের কাছে ভয়ঙ্কর আগ্নেয়াস্ত্র রয়েছে, কিন্তু তাদের নেপথ্যেও কিন্তু একটা বড় নেটওয়ার্ক কাজ করছে, যে নেটওয়ার্কটাকে বলা হয় ওজিডাব্লিউ অর্থাৎ ওভারগ্রাউন্ড ওয়ার্কার, যারা এই ধরনের জঙ্গিদের সিম্প্যাথাইজার হিসেবে কাজ করে। সেই নেটওয়ার্কটাকে আইডেন্টিফাই করা সব থেকে বড় সমস্যার, কারণ সেই নেটওয়ার্কটা থেকেই প্রতি মুহূর্তে ফান্ডিং আসে এই ধরনের জঙ্গিদের কাছে। সেই নেটওয়ার্কটার মাধ্যমেই কিন্তু রিক্রুটমেন্ট চলে এবং তার পরবর্তী ক্ষেত্রে যে খবর আমাদের কাছে আসছে যে এদের সঙ্গে সরাসরিভাবে পাকিস্তানের যোগাযোগ রয়েছে। আর যে যুদ্ধ পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে, অর্থাৎ দুটি দেশের মধ্যে গত 96 ঘন্টার বেশি সময় আমরা যেভাবে যুদ্ধের আবহ দেখেছি, তাতে সীমান্ত এলাকা কিন্তু কার্যত এই মুহূর্তে একটা পিঁপড়ে গলার জায়গা নেই। আর এটাই কিন্তু এই মুহূর্তে এই জঙ্গিদের নিকেশ করার একেবারে পারফেক্ট টাইম, কারণ ওই দিক থেকে তাদের কাছে আর কোনো আপাতত ইনফরমেশন এসে পৌঁছচ্ছে না, কারণ তা পাকিস্তানের অভ্যন্তরে যে সমস্ত বড় জঙ্গি ঘাঁটিগুলো বা বলা যেতে পারে এই লস্কর বা জয়েশ তাদের যে হেডকোয়ার্টারগুলো, সেগুলো ইতিমধ্যেই ভারত সম্পূর্ণভাবে গুড়িয়ে দিয়েছে। গুড়িয়ে দেওয়ার ফলে যাদের নিজেদের এখন বাড়ির ঠিক নেই, তারা আর অন্য জায়গায় ঘরের বাইরে যারা এখন ফিল্ডে গিয়ে কাজ করছে তাদেরকে আর ইনফরমেশন দেওয়ার মতো জায়গায় নেই। আর এই সময়টাতে এই দিশাহারা জঙ্গিদেরকে নিকেশ করতে কার্যত উঠে পড়ে লেগেছে নিরাপত্তা বাহিনী, এবং সেই তৎপরতার ছবিটাই কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। ধন্যবাদ জ্যোতির্ময়। আর এই মুহূর্তে যে খবর আমরা চোখ রাখবো, আতঙ্কের প্রহর কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে ভারত পাক সীমান্তবর্তী বিভিন্ন এলাকা। ভূস্বর্গ ইতিমধ্যেই অনেকটা শান্ত, থেমেছে গোলাগুলির আওয়াজ। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি কথা বলবো সায়ন্তর সঙ্গে। সায়ন্ত, তোমার কাছ থেকে জানতে চাইবো, তুমি যে এলাকায় আছো সেখানকার পরিস্থিতি, সেখানকার অবস্থা কেমন দেখছো? সায়ন্ত, শোনা যাচ্ছে? না, কোনো কারণে সায়ন্তের সঙ্গে যোগাযোগ করতে আমাদের একটু সমস্যা হচ্ছে। আপাতত আপনাদেরকে আরেকবার জানাই যে সীমান্তবর্তী বিভিন্ন অঞ্চলগুলো আস্তে আস্তে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে। পাকিস্তান ভারতের চাপে পিছু হতে শুরু করার পর থেকে আতঙ্ক কাটিয়ে আস্তে আস্তে ক্রমশ স্বাভাবিক ছন্দে স্বাভাবিক জীবনে ফিরছে। যেমন ভূস্বর্গে ইতিমধ্যেই গোলাগুলির আওয়াজ অনেকটা কমেছে। শ্রীনগর, জয়সলমীরে স্কুল, কলেজ, দোকান, বাজার এগুলো খুলেছে অন্য দিনের মতোই। অমৃতসর, বাড়মের সহ ভারত পাক সীমান্তবর্তী অন্যান্য এলাকা ক্রমশ ছন্দে ফিরছে। গতকাল ডিজিএমও পর্যায়ের বৈঠকে এবং সেখান থেকে সাংবাদিক বৈঠকে ডিজিএমও এবং 3 বাহিনীর তরফ থেকে করা বার্তার পরই কার্যত ব্যাকফুটে ইসলামাবাদ। সীমান্ত সন্ত্রাস নিয়ে ভারতের জিরো টলারেন্স নীতিতে ভয় ধরেছে পাকিস্তানের বেচাল দেখলেই ভারত যে এবার আর সন্ত্রাসবাদ মোকাবিলা নয়, সরাসরি
পাকিস্তানের সামরিক মোকাবিলার পথে হাঁটবে সেটা স্পষ্ট করে দেওয়ার পরই পাকিস্তানের দিক থেকে এই আঘাত বা হানার সংখ্যা কমেছে এবং এতটাই যে গত রাতের পর থেকে গত রাতে কয়েকটি সার্ভেলেন্স ড্রোন পাঠানো ছাড়া তারপর থেকে আর সেভাবে পাকিস্তানের দিক থেকে তেমনভাবে কোনো রকমের গোলাগুলির আওয়াজ পাওয়া যায়নি। আত্রেই আর ভারতের কাছে ল্যাজে গোবরে হয়ে বাহিনীতেই প্রশ্নের মুখে এবার আসিম মুনির। পাক সেনাপ্রধানের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছেন পাক সেনা কমান্ডাররা। আসিম মুনিরের একের পর এক সিদ্ধান্তে বিপাকে পাকিস্তান, অভিযোগ পাক সেনাবাহিনীর অন্দরে। এই যুদ্ধ পরিস্থিতি যখন শুরু হয়নি কিন্তু একের পর এক নানান তথ্য সামনে উঠে আসছিল পেহেলগাঁও হামলার পর, তখন এই আসিম মুনির প্রসঙ্গ উঠে এসেছে। কারণ একাধিক সেনা কর্তা এবং সেনা জওয়ান পাকিস্তানে তারা গণ ইস্তফা দিতে শুরু করে দিয়েছিলেন এবং সেখানে বিদ্রোহের আঁচ পাওয়া যাচ্ছিল। আর এরপরেও দেখা গেল আসিফ মুনিরকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তার বাহিনীর অন্দরেই। ভারতের কাছে ল্যাজে গোবরে হয়ে যেভাবে আত্রেই বলছিল আপনাদেরকে, যেভাবে নিজের বাহিনীতে প্রশ্নের মুখে পড়ে গিয়েছেন আসিম মুনির, বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সুমনের সাথে কথা বলে। সুমন দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, জানতে চাইবো তোমার কাছ থেকে সম্পর্কে। যদি তুমি আরেকবার প্রশ্নটা করো আমাকে প্লিজ। সুমন, ভারতের কাছে ল্যাজে গোবরে হয়ে যেভাবে নিজের দেশের সেনাবাহিনীর ভিতরে প্রশ্নের মুখে পড়েছেন আসিম মুনির, আমি সেই সম্পর্কে তোমার কাছে কি খবর আছে জানতে চাইছিলাম। একেবারে দেখো অনির্বাণ, বারবার আমরা দেখেছি আসিম মুনির তার সিদ্ধান্ত নিয়ে পাকিস্তানের অভ্যন্তরেই তিনি ল্যাজেগোড়ে অবস্থায় পড়েছেন। তার কারণ পাক সেনাবাহিনীতে তার বিরুদ্ধে কার্যত একেবারে সম্মুখে বিদ্রোহ ঘোষণা করছেন কেউ কেউ, এবং সেটাকে নিয়ে পাক সেনার অভ্যন্তরে একটা বিশৃঙ্খল পরিস্থিতি। যখন ভারত লাগাতার জঙ্গি দমনে পাকিস্তানের উপর হামলা চালাচ্ছে, প্রত্যাঘাত করছে, তখন এই আসিম মুনিরের একাধিক সিদ্ধান্ত নিয়ে পাক সেনাবাহিনীর মধ্যেই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। তোমাকে বলে রাখি, যখন ভারত রাওয়ালপিন্ডিতে অ্যাটাক করছিল তখন আসিম মুনির বাংকারের নিচে আশ্রয় নিয়েছিলেন। সেই জায়গায় বারবার কিন্তু এই আসিম মুনিরের সিদ্ধান্ত তা কিন্তু প্রশ্নের মুখে পড়ছে। চরম বিশৃঙ্খলা এই মুহূর্তে পাকিস্তানের অভ্যন্তরে। অনির্বাণ, একেবারেই। আপাতত তোমাকে ধন্যবাদ সুমন। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুমন দত্তের সঙ্গে। আমি সরাসরি চলে যাব দীপাঞ্জন বাবুর সঙ্গে। দীপাঞ্জন বাবু, বাহিনীর ভিতরে এবার প্রশ্নের মুখে আসিম মুনির। আসিম মুনিরকে নিয়ে এমনিতে যথেষ্ট জল্পনা চলছিল, তার বাংকারে চলে যাওয়া নিয়ে রীতিমতো সমাজ মাধ্যমে হাসি ঠাট্টা চলছিল। এই অবস্থার মধ্যে পাকিস্তান যেভাবে চলে থাকে, পাকিস্তানের যা অতীত আছে, ইতিহাস আছে, তার ভিত্তিতে দাঁড়িয়ে আপনার কি মনে হয় আসিম মুনিরের কার্যকাল কি আর খুব বেশি দিন বলে মনে হচ্ছে পাক সেনাবাহিনীর ভিতরে? দেখো অনির্বাণ, পাকিস্তান আর্মিতে একটা ইউনিক সমস্যা আছে যেটা 1947 সাল থেকেই চলছে। সেটা হচ্ছে যে আপ টু কর্নেল তো হয়ে যাচ্ছে লোকজন ন্যাচারালি দক্ষতা, অভিজ্ঞতা, সিনিয়রিটির ভিত্তিতে। তারপরে বলা হয় ব্রিগেডিয়ার অ্যান্ড অ্যাবভ, ব্রিগেডিয়ার, মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল এবং জেনারেল, প্রত্যেকের পজিশনটার জন্য 3টে বা 5টা করে লোক প্রত্যাশা নিয়ে বসে থাকে। যে এরপর সবাই ভাবে যে এই জেনারেলটাকে সরিয়ে আমি জেনারেল হবো, আবার জেনারেল ভাবে আমি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিকে সরিয়ে আমি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হব। এবং এই যে খেয়ে যে ব্যাপারটা পাকিস্তানে, এটা পুরোপুরি কিন্তু পাঞ্জাব ভিত্তিক। 1947 থেকে এখন অব্দি পাকিস্তানের একজনও জেনারেল পাঞ্জাব সিন্ধ প্রভিন্সের বাইরে থেকে হয়নি। আবার এই পাকিস্তান কিন্তু একটা বড় অংশে ডিপেন্ড করে, তাদের সোলজার্সরা আসল যে শক্তি সেটা বড় অংশে ডিপেন্ড করে আফ্রিদের ওপর এবং বালুচ। সেই বালুচ রেজিমেন্ট এখন পাকিস্তানের বিপক্ষে চলে গেছে। পাকিস্তানের মানচিত্র যেমন কতদিন থাকবে আমার খুব একটা ভরসা নেই, আমি নিশ্চিত নই। পাকিস্তান আর্মিটা কতদিন ঠিকঠাক থাকবে সেই ব্যাপারেও আমার সন্দেহ রয়েছে। এরা নিজেরাই খেয়ে করা শুরু করে দিয়েছে এবং এটা ট্র্যাডিশন, এটা হয়ে এসেছে, নাথিং নিউ। 71-এ হয়েছে, 65-তে হয়েছে, 99-এ হয়েছে, এখনো হবে। আসিম মুনির কতদিন টিকে থাকতে থাকে দেখো, কারণ অধিকাংশ, কারণ পজিশনটা খুব ইম্পর্টেন্ট। হাজার কোটি টাকা বাইরে থেকে ফান্ডিং আসছে, অস্ত্র চোরাচালানের টাকা, ড্রাগস এর টাকা, সমস্ত টাকা এরা কন্ট্রোল করে, আইএসআই আর পাকিস্তানের চিফ। তার জন্য এই সমস্যা, বেশি দিন টিকবেন বলে আমার মনে হয় না আসিম মুনির। একেবারে। দীপাঞ্জন আমাদের সঙ্গে থাকুন। আত্রেই, আজ প্রধানমন্ত্রী যেভাবে আদমপুর এয়ারবেস সফর করলেন সেটাও বোধহয় দেখানোর মতো একটা বিষয়। নিশ্চয়ই বারবার দেখানোর প্রয়োজনও রয়েছে, কারণ পাকিস্তানকে একেবারে সোজাসুরি একটা বার্তা দিয়েছেন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তার সঙ্গে সঙ্গে জওয়ানদের মনোবল একেবারে চাঙ্গা করে দিয়েছে তার উপস্থিতি। সাত সকালে আদমপুর এয়ারবেসে প্রধানমন্ত্রী চলে যান, কথা বললেন বায়ুসেনার অফিসার এবং জওয়ানদের সঙ্গে। এই আদমপুর এয়ারবেসে হামলা করে ধ্বংস করে দিয়েছে পাকিস্তান, এই দাবি পাকিস্তান করেছিল এবং সেটা যে কত বড় মিথ্যে সেটা প্রমাণ করে দিলেন দেশের প্রধানমন্ত্রী। আজ সকালে এয়ারবেসে গিয়ে বায়ুসেনার অফিসারদের সঙ্গে কথা বলেন, কর্নিশে জানিয়েছেন নরেন্দ্র মোদী। ভারত পাক সংঘাতের আবহে এবার সতর্কতামূলক পদক্ষেপ। শ্রীনগর বিমানবন্দরে আজও বন্ধ রয়েছে বিমান চলাচল। এছাড়াও অমৃতসর, চণ্ডীগড়, লে, শ্রীনগর এবং রাজকোট বিমানবন্দরে আজ বন্ধ থাকছে পরিষেবা। উত্তর এবং পশ্চিম ভারতের একাধিক বিমানবন্দর আজ উড়ান পরিষেবা বন্ধের সিদ্ধান্ত রয়েছে এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগোর তরফ থেকে। সাম্প্রতিক পরিস্থিতিতে যাত্রী সুরক্ষা এবং নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে দাবি বিমান সংস্থাগুলির। বিমানবন্দরে যাওয়ার আগে যাত্রীদের ওয়েবসাইট অথবা অ্যাপে ফ্লাইট স্ট্যাটাস দেখে নেওয়ার পরামর্শ, অর্থাৎ চেক করে যাওয়ার পরামর্শ দিয়েছে বিমান সংস্থাগুলি। সায়ন্ত আমাদের প্রতিনিধি আপডেট দিচ্ছেন। সায়ন্ত, কি খবর পাওয়া যাচ্ছে? সিদ্ধান্ত কেন এখনো বন্ধ রাখার সিদ্ধান্ত কেন? দেখো, মূলত যেটা মনে করা হচ্ছে যে বেসরকারি সংস্থার এয়ারপোর্ট বেসরকারি সংস্থার যে বিমান সংস্থা রয়েছে ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়ার তরফে মূলত সতর্কতামূলক পদক্ষেপের জন্যই এই যাবতীয় তাদের বিমান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং 13 তারিখ অর্থাৎ আজকে তারা বিভিন্ন শ্রীনগর থেকে শুরু করে এদিকে অমৃতসর হয়ে লুধিয়ানা, অন্যদিকে রাজকোট সহ একাধিক বিমানবন্দর দিয়ে তাদের কোনো উড়ান চলবে না বলে ইতিমধ্যে জানানো হয়েছে। তবে নির্দিষ্ট করে যেটা জানিয়েছে যে এটা সম্পূর্ণ নেওয়া হচ্ছে নিরাপত্তার খাতিরে এবং সতর্কতার কারণে। তবে সেটা কেন সেটা কিন্তু এখনও নির্দিষ্ট করে জানানো হয়নি। তবে তারা যেটা মনে করছে যে ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়ার একাধিক যাত্রী মূলত এই শ্রীনগর, জম্মু, অমৃতসর সহ বিভিন্ন জায়গায় যাতায়াত করেন। কিন্তু দেখা যাচ্ছে যখনই রাত বা সন্ধ্যে নেমে আসছে তখনই ড্রোন দেখা যাচ্ছে অমৃতসর, শ্রীনগর বা জম্মুর আকাশে। স্বাভাবিকভাবেই কোথাও একটা নিরাপত্তার দিক থেকে বিঘ্নিত হচ্ছে বলেই উড়ান সংস্থাগুলো মনে করেছে। এই অবস্থায় দাঁড়িয়েই কিন্তু তারা নিজেদের উড়ান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে, যাতে কোনো রকম নিরাপত্তা বিঘ্নিত না হয়, কোনো রকম সমস্যা না পড়তে হয় যাত্রীদের। এই অবস্থায় দাঁড়িয়ে স্বাভাবিকভাবে যাত্রী পরিষেবা তো বিঘ্নিত হচ্ছে, সাধারণ মানুষও কিছুটা সমস্যার মুখে পড়ছেন। কিন্তু নিরাপত্তার দিক থেকে যদি দেখো তাহলে কিন্তু এটা অত্যন্ত প্রয়োজন বলেই আপাতত মনে করছে উড়ান সংস্থাগুলি। আর সেই কারণে কিন্তু এখনো পর্যন্ত তাদের ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়া সংশ্লিষ্ট বিমানবন্দর থেকে চলবে না বলেই জানানো রয়েছে। ধন্যবাদ। ভারতের প্রত্যাঘাতে রীতিমতো কোমর ভেঙে গিয়েছে পাকিস্তানের। ভারতীয় সেনার সঙ্গে না পেরে এবার সাইবার হামলার ছক কষছে পাকিস্তান, এবং শুধু ছক কষছে না, ইতিমধ্যে তার অ্যাটেম্পটও পাকিস্তানের নেওয়া হয়ে গেছে। একবার দুবার নয়, 15 লক্ষ বার। পাকিস্তান ভিত্তিক বিভিন্ন ম্যালওয়্যার থ্রেটের সতর্কতা জারি রেখেছে পাঞ্জাব পুলিশ। বিপজ্জনক এই ভাইরাসের নাম, একটি ভাইরাসের নাম ডান্স অফ দ্য হিলারি। পাক হ্যাকাররা আগেই এই ভাইরাস ছড়িয়ে দিয়েছিল, তবে এই সম্পর্কে আগে থেকেই দেশে সচেতনতা তৈরি করা হয়েছে। কিন্তু এছাড়াও নতুন নতুন ম্যালওয়্যার বা হ্যাকিংয়ের চেষ্টা আসছে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং ইমেলের মাধ্যমে টার্গেট করা হচ্ছে ভারতীয় ব্যবহারকারীদের। সমাজ মাধ্যমে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বা বার্তা দিয়েছেন পাঞ্জাব প্রশাসন। সাইবার বিশেষজ্ঞ সামজিৎ মুখার্জি এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন, তার সঙ্গে এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। সামজিৎ, ঠিক কি করণীয়, যেহেতু একটা ওয়ার্নিং দিয়ে দেওয়া হচ্ছে যে এটা করা হয়েছে, হ্যাক করার চেষ্টা করা হয়েছে, এবং সাধারণ ইউজাররা তো বুঝেই উঠতে পারবেন না যে কি করবেন তারা, কি করণীয় এক্ষেত্রে বাঁচতে গেলে? দেখুন, এখন যেহেতু লাস্ট 3 থেকে 4 ধরনের অ্যাটাকই জানা যাচ্ছে যেগুলো করেছে। একটা হচ্ছে ম্যালওয়্যার অ্যাটাক, একটা হচ্ছে ম্যালওয়্যার ছাড়াও ডিডস অ্যাটাক করেছে, থার্ড হচ্ছে এরা বিভিন্ন রকমের ভিডিও এবং ফটোর মধ্যে ভাইরাস ঢুকে সেটাকে অ্যাজ এ রিউমার হিসাবে বিভিন্ন দিকে ছড়িয়ে দিচ্ছে, এবং সেগুলো খুব সহজেই আমরা দেখছি। কোনো যদি নিউজ আমরা পাই, কোনো ভিডিও পাই, সেটা হয়তো অনেক পুরনো ভিডিও, সেগুলো সহজে মানুষ ছড়িয়ে দিচ্ছে। অ্যাকচুয়ালি এদের মেন উদ্দেশ্য হচ্ছে, অনেক সময় কি হয়, নেটওয়ার্কের কারণে বাইরের দিকে টেলিকাস্ট অনেক সময় বন্ধ হয়ে যায়, ওরা ঠিকঠাকভাবে সেই ফুটেজগুলো পায় না। এইভাবে সোশ্যাল মিডিয়াটাকে হাত করে বিভিন্ন মানুষের ইনফরমেশান তুলছে, এবং সবথেকে ডেঞ্জারাস যেটা র্যাম-স্যাম অ্যাট্রাক্ট করছে, সেটার কারণ হচ্ছে এই যে বিভিন্ন ধরনের ডিভাইসগুলোর মধ্যে দিয়ে ইমেলে যে অ্যাটাচমেন্ট পাঠাচ্ছে,
দেখা গেলো কোনো অ্যাওয়ারনেস, ওয়্যার অ্যাওয়ারনেস বা এই ধরনের ইমেল আসছে বিভিন্ন জায়গা থেকে, মানুষ না বুঝেই সেই অ্যাটাচমেন্টগুলো ডাউনলোড করছে। উদ্দেশ্য আগেও যেমন ছিল এখনও তাই, সাইবার প্রতারণার ক্ষেত্রে এই মানুষের ডেটা চুরি করাই প্রধান উদ্দেশ্য, আর ইনফরমেশান গ্যাদারিং করা। এখানে ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক করে মানুষের ইনফরমেশানটা নেওয়াটাই এদের মেন উদ্দেশ্য থাকছে। একটাই বলার উপায় বাঁচার জন্য, যে সাধারণ মানুষ যে ভিডিও বা বিভিন্ন রকমের যে মিডিয়ার নানা রকম ফুটেজগুলো পাচ্ছে সেগুলো আদৌ অথেন্টিক কিনা সেটা যাচাই করতে পারছে না। এর জন্য কিন্তু প্রেস কনফারেন্সে এটাও বলা হয়েছে যে মেন মাধ্যম থেকে কোনো রকম যদি ইনফরমেশান না হয় তাহলে সেই ইনফরমেশানগুলো ছড়াবেন না, কারণ এর মধ্যে একটা সামান্য ছবি, তার মধ্যে অ্যাটাক হয়েছে বা কিছু হয়েছে, এত টাইমে এতজনকে মেরেছে, একটা নর্মাল ইনফরমেশান, তার মধ্যে কিন্তু ভাইরাস আছে না ম্যালওয়্যার ইনজেক্ট করা আছে বোঝানো খুব মুশকিল। মানুষ সচরাচর হোয়াটসঅ্যাপে শেয়ার করছে, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছে, এর ফলে কি একটা মানুষের থেকে প্রচুর মানুষের মধ্যে ছড়িয়ে যেতে পারে। তো সুতরাং সেদিক থেকে মানুষকে আগে বুঝে ইনফরমেশান শেয়ার করা এবং ডাউনলোড করা উচিত এই মুহূর্তে। ধন্যবাদ। এই মুহূর্তে যে ব্রেকিং খবরে চোখ রাখবো, শুধুমাত্র ভুয়ো ডকুমেন্টস দিয়ে বা ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট নয়, ভিসাও তৈরি করতো পাকিস্তানি আজাদ মল্লিক। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সুজয়ের সঙ্গে কথা বলে। সুজয়, দেখো, কিছু সময় আগেই যখন ইডি আদালতে জানায় যে এই আজাদ মল্লিক, যার পাকিস্তানি নাম আজাদ হোসেন, সে শুধুমাত্র কিন্তু পাসপোর্ট নয়, ভিসাও তৈরি করতো। কোন কোন দেশের ভিসা তৈরি করতো? ইউরোপীয় দেশগুলোর ভিসা তৈরি করতো, এছাড়াও দুবাই, কম্বোডিয়া এবং মালয়েশিয়া এই দেশগুলির ভিসা তৈরি করতো। এবং এই ভিসা সে ছাপাতো, তার নিজস্ব একটি প্রিন্টিং প্রেস, একটি মুদ্রণ কারখানা রয়েছে, সেখানে ছাপাতো। অর্থাৎ বুঝতে পারছো এত গুরুত্বপূর্ণ একটা সেন্সিটিভ ডকুমেন্ট, সেটা খোলা বাজারে বা নিজস্ব কারখানাতেই ছাপানো হচ্ছে। প্রশ্ন এখানে অনির্বাণ যে শুধুমাত্র এই ছাপিয়ে জালিয়াতি নয়, যখন যারা এই ভিসা নিয়ে যেত তখন তাদের চেকিংটা কোথায় হতো? তার কারণ তথ্য এরকমটা বলছে, ইডির তথ্য বলছে যে এই ভিসা বানিয়ে প্রচুর মানুষ এই আজাদদের মাধ্যমে কিন্তু এই দেশগুলিতে চলে গেছে, ইউরোপীয় দেশগুলিতে গেছে, কম্বোডিয়াতে গেছে, দুবাইতে গেছে। তাহলে নজরদারির একটা বড়সড় প্রশ্নও কিন্তু উঠছে। এবং এই আজাদের কাছ থেকে দুটি তারা ভোটার কার্ড বাজেয়াপ্ত করেছেন, একটি নৈহাটি বিধানসভা এলাকার এবং একটি রাজারহাট গোপালপুর বিধানসভা এলাকার, এবং দুক্ষেত্রেই ভোট দিয়েছে তেমনটাও তদন্তকারীরা আদালতের সামনে নিয়ে এসেছেন। সবথেকে আরও গুরুত্বপূর্ণ বিষয়, এই পাসপোর্ট এবং ভিসা বানিয়ে 50 কোটি টাকা লেনদেনের তথ্য তার ব্যাংক অ্যাকাউন্ট, তার অ্যাসোসিয়েট, অর্থাৎ এখনো পর্যন্ত এই পাসপোর্ট বা ভিসা ব্যবহার করে কোনো জঙ্গি বা সন্ত্রাসবাদী বা কোনো সন্দেহভাজন এদেশ থেকে বিদেশে কোনো একটি দেশে গিয়েছে ভারতীয় নাগরিকের পরিচয়, এমন কিছু কি পেয়েছেন এখনো পর্যন্ত গোয়েন্দারা ওকে জেরা করে? দেখো, প্রায় 600-র উপরে পাসপোর্ট বানিয়েছে এই আজাদ, সেই তথ্য তারা জানতে পেরেছেন। এবং সেই তথ্যগুলি জানার পাশাপাশি কারা কারা গেল, এই 600 জন কারা কারা, সেই তদন্ত চলছে। এই 600 জনের মধ্যে হতেই পারে এমন কেউ গিয়েছে যে তার নিজের পরিচয় আড়াল করে কোনো সন্দেহভাজন, কোনো এই ধরনের কোনো বিচ্ছিন্নতাবাদী সংগঠন বা সন্ত্রাসবাদী সংগঠনের কেউ বিদেশে চলে যেতে পারে, এবং সেটা আজাদ জেনে শুনেই পাঠাতে পারে। সেই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না, তার কারণ আজাদের পরিচয় কিন্তু সে একজন পাকিস্তানি, তার আচরণবিধি, তার গতিবিধি কিন্তু যথেষ্ট সন্দেহজনক। ফলে গোয়েন্দারা ইতিমধ্যেই মনে করছে যে আজাদ পাক গুপ্তচরও হতে পারে। তাই পাক গুপ্তচরের কাছ থেকে পাসপোর্ট বানিয়ে যারা বিদেশে যাচ্ছে, এই দেশগুলিতে যাচ্ছে, তার সেটা সাধারণ মানুষ, সাধারণ কোনো কাজে বা বিদেশে কাজের উদ্দেশ্যে যাচ্ছে এমনটা ভাবার কারণ কিন্তু নেই। ফলে এটা ধন্যবাদ। পাক বায়ুসেনার একের পর এক ঘাঁটিতে তখন আছড়ে পড়ছে ভারতের প্রত্যাঘাত। পাকিস্তান আশঙ্কা করতে শুরু করে দেয় ভারত হয়তো তাদের গোপন পরমাণু ঘাঁটির কথা জেনে গেছে, আক্রমণ আসতে পারে। ভারতকে থামানোর জন্য ইসলামাবাদ থেকে মার্কিন রাষ্ট্রপতির কাছে অনুরোধ যায়, সূত্রের খবর এটাই। তবে কি জানেন, পাকিস্তান যদি পরমাণু হামলা করে তাহলে সেটা সরকারের ইচ্ছেই নয়, সেনার ইচ্ছেই হবে। তাই ভারতকেও তৈরি থাকতে হবে সর্বক্ষণ, আর সেই প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। 2019 সালের 27শে মার্চ ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরোর পাঠানো উপগ্রহ ধ্বংস করেছিলেন প্রতিরক্ষা বিজ্ঞানীরা। সব অর্থেই সেটা ছিল মহাকাশে ভারতের সার্জিক্যাল স্ট্রাইক। প্রকল্পের পোশাকি নাম ছিল প্রজেক্ট শক্তি। গত কয়েক বছরে প্রজেক্ট শক্তি নিয়ে একের পর এক ধাপ পার হয়েছে ডিআরডিও সূত্রের খবর। মহাকাশ থেকে পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র ব্যবহারের প্রযুক্তিও ভারতের হাতে আসছে। সেই সাফল্যের খুব কাছে পৌঁছে গিয়েছেন ভারতের বিজ্ঞানীরা। প্রজেক্ট শক্তির দুটি লক্ষ্য: ভারতের স্যাটেলাইটগুলির সুরক্ষা নিশ্চিত করা, মহাকাশে পরমাণু প্রতিরক্ষা বলয় তৈরি করা। যুদ্ধবিমান থেকে পরমাণু অস্ত্র ব্যবহারের প্রযুক্তি বহুদিন ধরেই ভারতের হাতে রয়েছে। নিউক্লিয়ার সাবমেরিন আইএনএস আরিহান্ত থেকে পরমাণু অস্ত্র বহনের সক্ষম দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছে নৌসেনা।
একবার নয়, একাধিকবার সেই পরীক্ষা সফল হয়েছে। স্থলভাগ থেকে ব্যালিস্টিক মিসাইল ছুড়ে পরমাণু হামলা চালানোর সক্ষমতা অনেক আগেই অর্জন করেছে ভারত। পরবর্তীকালে ভারতীয় বায়ুসেনাও পরমাণু হামলা চালানোর পরিকাঠামো তৈরি করে ফেলেছে। ব্রহ্মাসের মতো মহাশক্তিধর এবং পরমাণু হামলায় সক্ষম ক্রুজ ক্ষেপণাস্ত্র বিশ্বের যে কোনো বাহিনীর কাছেই চ্যালেঞ্জ। এই মুহূর্তে ভূমি, জল, আকাশ থেকে পরমাণু অস্ত্র ব্যবহার, এলিট নিউক্লিয়ার ক্লাবে এন্ট্রি ভারতের। মহাকাশে পরমাণু অস্ত্র ব্যবহারের প্রযুক্তি 3 দেশের হাতে। চতুর্থ দেশ হিসাবে এন্ট্রি নেওয়ার পথে ভারত। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলেন, পরমাণু অস্ত্র হাতে থাকলেই পরমাণু হামলার জবাব দেওয়া যায় এমন নয়। পরমাণু অস্ত্র ব্যবহার করার জন্য যে কোনো পরমাণু শক্তিধর দেশেই একটি করে কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম থাকে। কিন্তু কোনো দেশ পরমাণু হামলার শিকার হলে ধ্বংসলীলা এত সাংঘাতিক পর্যায়ে পৌঁছানোর আশঙ্কা থাকে যে কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম ভেঙে পড়ার সম্ভাবনা প্রবল। প্রথমে যারা পরমাণু হামলা চালাবে তারা কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেমটা ভেঙে দেওয়ার লক্ষ্য নিয়েই চালাবে, এমনটাও ধরে নেওয়া যায়। সেক্ষেত্রে পাল্টা পরমাণু হামলার সক্ষমতা হারিয়ে ফেলতে পারে আক্রান্ত দেশটি। তাই শুধুমাত্র দেশের মূল ভূখণ্ড বা স্থলভাগ থেকে পরমাণু হামলা চালানোর সক্ষমতায় সন্তুষ্ট হওয়া কাজের কথা নয় বলে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মত। তাদের বক্তব্য, একদিক থেকে পরমাণু হামলা ধরে অন্যদিকে পাল্টা হামলার প্রস্তুতি থাকা উচিত। বিষয়টা সহজ করে বলতে গেলে ধরা যাক কোনো দেশের স্থলভাগে পরমাণু হামলা হলো, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম ক্ষতিগ্রস্ত হলো, তখন দ্রুত প্রত্যাঘাত করতে হলে জল ও আকাশপথে পরমাণু হামলার প্রস্তুতি থাকতেই হবে। বিশেষজ্ঞরা বলছেন, পরমাণু চতুর্ভুজ হাতে এলে 1 সেকেন্ডের 1000 ভাগের কম সময় পাল্টা পরমাণু হামলা চালানো সম্ভব। পরমাণু চতুর্ভুজের সুরক্ষায় ভারত। ঐতিহাসিক সেই মুহূর্তের কাউন্টডাউন শুরু হলো বলে সোমনাথ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, yes yes, MDH